ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, তার যে ভূমিকা পালন করা উচিত ছিল সেই ভূমিকা বর্তমান সময়ের ভারতবর্ষ করেনি। আমরা যখন উপনিবেশ থেকে মুক্ত হয়ে ভারতবর্ষ হলো, সেই সংকটময় পরিস্থিতিতে নতুন দেশ তৈরি হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও ভারতবর্ষ আন্তর্জাতিক ক্ষেত্রে জোট নিরপেক্ষ নীতির পক্ষে দাঁড়িয়ে একটা সম্মানীয় জায়গায় ছিলেন, যে সমস্ত দেশই মনে করতেন যে ভারতবর্ষকে নিয়ে আমরা এগোতে পারি। এখন দেখা গেল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একজন যে ওয়ার ক্রিমিনাল, যুদ্ধ অপরাধী বলে যাকে চিহ্নিত করা হয়েছে, তার সঙ্গে কি গলা মেলাচ্ছেন, এবং তিনি এই নির্বিচারে যে মানুষ হত্যা করছেন তার বিরুদ্ধে বর্তমান ভারত সরকার একটা শব্দ করছেন না। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী গিয়ে বলে এলেন যে ইসরায়েল নাকি তাদের পিতৃভূমি, এবং চিরকাল তিনি ইসরায়েলের পাশে থাকবেন বা আছেন, এই বলে তিনি গোটা ভারতবর্ষকে কলঙ্কিত করলেন। এবং তার অব্যর্থ পরিণতি হচ্ছে কি, এই যে যুদ্ধ আজকে চালু করলো ইসরায়েল ট্রাম্পকে নিয়ে, এটা তো প্রকৃতপক্ষে একটা সভ্যতার উপর আক্রমণ। ইরান কিন্তু একটা বহু প্রাচীন সভ্যতা, তারা রুখে দাঁড়িয়েছে, তারা পরাজিত হবে না। ইরানের কমিউনিস্ট পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই করছিলেন, সেই লড়াইটাকে ভাবলেন ট্রাম্প তিনি ব্যবহার করে যে রেজিম চেঞ্জ করবেন। কিন্তু যখন ইরান আক্রান্ত হলো সাম্রাজ্যবাদী আক্রমণে, তখন গোটা দেশ কিন্তু এক হয়ে গেছে। অর্থাৎ তারাও তো তাদের স্বার্থে কিছু ব্যবস্থা নেবে, এবং সেই ব্যবস্থার যে পরিণতি, তাতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং স্বভাবতই আমাদের যে নৈতিক মর্যাদা ছিল সেটা আমরা ধুলায় হারিয়েছি। তাই আজকে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে, আমরা তার থেকে তেল কিনবো, তার জন্য অন্য লোকের অনুমতির অপেক্ষা করতে হচ্ছে। আমরা কি চুক্তি করব সেটা অন্য লোকের অনুমতির অপেক্ষা করতে হচ্ছে। কই আমার প্রতিবেশী দেশকে চীনকে তো করতে হচ্ছে না, চীন তো আমার পরে স্বাধীন হয়েছে। পার্থক্যটা এইখান থেকেই বুঝতে হবে। এবং ভারতবর্ষের মানুষের যে আজকে সাধারণ মানুষের যে ভোগান্তি, আমরা আশা করবো যে ভোগান্তিটা দ্রুত মিটে যাবে, কিন্তু এই ভোগান্তির কারণ হচ্ছে আমাদের এই ব্যর্থ বিদেশ নীতি। আমরা যে ফেস করছি আপনারাও তাই ফেস করছে, জানি না এর সুরাহাটা কবে হবে। গভর্নমেন্ট বলছেন যে ওনারা চেষ্টা করছেন। তো আমি কালকে নিউজে কদিন ধরে আমিও তো নিউজ চ্যানেলে দেখছি, খবরগুলো শুনছি, টিভির মাধ্যমে খবরের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে কালোবাজারি হচ্ছে। বললাম না, খুব করুণ সমস্যায় যাচ্ছি আমরা। প্রোডাকশন কমিয়ে দিয়েছি। ব্যাপার নয়, আমরা যে কয়লা গ্যাস পাচ্ছি না, তো কয়লা জ্বালাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে। 12:30 বেজে রান্না করতে, আমার 12টায় রান্না শেষ হয়ে যায়। কিছু করার নেই, আমি তো 4000 টাকাতে বেলাকে গ্যাস কিনতে পারি না। 4000 টাকা বেলাকে গ্যাস কিনবো, আমার যে 6টা লেবার কাজ করে, 6টা লেবারের বেতন যা পায় ওই সেটা ওদের পরিবার চলে। আমি যে দোকান কালকে আজকে বন্ধ করে দিই, সেই ছেলেগুলো যাবে কোথায়? তারা খাবে, তাদের বউ বাল বাচ্চা খাবে কোথা থেকে? এই অবস্থা হয়। সেভাবে এখন লোকের বেশিরভাগ এখন গ্যাসের জন্য তো বাড়িতে গ্যাস নেই। বাড়িতে গ্যাস কোথা পাওয়া যাবে, কোথায় করতে লাইন দিচ্ছে, করছে, কাগজ জমা দিচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে। এর জন্য ভিড়টা কম আছে। আগে তো চাকরি দেখলে হবে না, আগে বাড়ির গ্যাসও দেখতে হবে। যারা 4-5 তলায় থাকে তারা তো না খেয়ে মরে যাবে, গ্যাসে জ্বালায়। যুদ্ধ আরম্ভ হয়েছে পশ্চিম এশিয়ায়, অথচ তার ঝাঁজ এসে পড়েছে আমাদের সাধারণ মানুষের রান্নাঘরে। শুধু সাধারণের রান্নাঘরে নয়, পাশাপাশি ছোট বড় নানা রেস্তোরাঁ হোটেলেও আজ প্রায় ঝাঁপ বন্ধের মুখে। কিন্তু কি এমন হলো গত কয়েকদিনের যুদ্ধে, এমন কি ব্যাপার ঘটলো যে গ্যাসের সিলিন্ডারের চাহিদা এই পরিমাণ বেড়ে গেল? চাহিদা অনুযায়ী যোগান নেই, অথচ বারবার প্রশাসন থেকে বলা হচ্ছে সময় মতন গ্যাস সাপ্লাই ঠিক মতোই হবে। কিন্তু তা সত্ত্বেও কালোবাজারিতে ছেয়ে গেছে। বিভিন্ন জায়গায় এই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার একটা কিনতে পড়ছে প্রায় 5000 টাকা। আর সেই জন্যই ব্যবসায়ীরা বলছেন যে খাবারের তো তারা দাম বাড়াতে পারছেন না, অথচ তারা কি করে এই চড়া দামে গ্যাস সিলিন্ডার কিনবেন? ফলে বহু জায়গায় শুরু হয়েছে কাঠের জালের উনুনে রান্না বান্না। প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে অভিযোগ জানানোর জন্য, যদি কোথাও দেখা যায় যে সিলিন্ডার কালোবাজারি হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কেন এইভাবে গ্যাস সিলিন্ডার গুলো কালোবাজারি হচ্ছে? কতদিনে এই যে দোলাচল চলছে, এটা কতদিনে এর থেকে নিষ্কৃতি পাবে সাধারণ মানুষ? এখন এটাই প্রশ্ন চিহ্নের মুখে।